সো আজকে আমরা শুরু করব এনার্জির পার্টটা। অলরেডি আমরা ওয়ার্ক পাওয়ার আর এনার্জির বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং, তার উপরে বেশ কিছু নিউমেরিক্যালস, এই জিনিসগুলো কমপ্লিট করেছি। সো আজকে আমরা ডিফারেন্ট টাইপস অফ মেকানিক্যাল এনার্জি পড়ব। আমরা ছোটোবেলা থেকে ক্লাস 7-8 এরকম সময় থেকে আমরা পড়ে এসেছি যে এনার্জি অনেক প্রকারের হয়। থিংস লাইক কেমিক্যাল এনার্জি, থিংস লাইক মেকানিক্যাল এনার্জি, হিট এনার্জি, উইন্ড এনার্জি অ্যান্ড সো অন। হাওয়েভার আমরা আজকের ডিসকাশনে মেকানিক্যাল এনার্জি নিয়েই আলোচনা সীমাবদ্ধ রাখবো। আমরা জানি মেকানিক্যাল এনার্জি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টাইপ অফ এনার্জি, কারণ কি বেশিরভাগ কেসেই লাইক এ মুভিং ফ্যান অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইন দিস হিট ইজ গিভিং ইউ দ্য এয়ার ডিউ টু দ্য ভার্চু অফ ইটস মেকানিক্যাল এনার্জি। তার মেকানিক্যাল এনার্জির জন্যই আমরা কি পাচ্ছি, আমরা হাওয়া পাচ্ছি ফ্যান থেকে, রাইট? আর এই মেকানিক্যাল এনার্জিটা কোন এনার্জি থেকে আসছে? ইলেকট্রিক ফ্যানে সেটা আসছে ইলেকট্রিসিটি থেকে। তার মানে সেখানে একটা কনভার্সন হচ্ছে ফ্রম ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। বোঝা গেল? সো সেই যে ইম্পর্ট্যান্ট পার্ট অফ এনার্জি দ্যাট ইজ কল্ড মেকানিক্যাল এনার্জি, সেটা নিয়ে আজকে আমরা পড়াশুনো করব। সো টাইম না ওয়েস্ট করে আমরা শুরু করে দেবো, কারণ কি আমাদের এখানে ক্লাসে কাজের কাজই হয়। সো এনার্জির মধ্যে আমরা আজকে পড়তে চলেছি যেটা কথা হলো মেকানিক্যাল এনার্জি। সো মেকানিক্যাল এনার্জি ব্রডলি দু পার্টে ভাগ করা হয়, ঠিক আছে? কি কি পার্ট? মেকানিক্যাল এনার্জির একটা পার্ট হলো পোটেনশিয়াল এনার্জি। আর মেকানিক্যাল এনার্জির আর একটা পার্ট হলো কাইনেটিক এনার্জি। লিখে ফেলবে একই সাথে আমার সাথে সবাই। পোটেনশিয়াল এনার্জিকে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করব, আর কাইনেটিক এনার্জিকে আমরা ক্যাপিটাল কে দিয়ে ডিনোট করব। প্রাইমারিলি বুঝিয়ে দিই, পোটেনশিয়াল এনার্জি বেসিক্যালি সেই বডির কনসিডার করা হবে যে এর বেসিক্যালি রেস্টে থাকে, আর কাইনেটিক এনার্জি সেই বডির হবে যে বেসিক্যালি মোশনে থাকে, ঠিক আছে? তো নেম সাজেস্ট সো। কাইনেমেটিক্স আমরা অলরেডি পড়েছি। কাইনেমেটিক্স নিউটনস ল পড়েছো, তারপরে তার আগে যে মোশন পড়েছিলে সেটাকে এক কথায় কাইনেমেটিক্সও বলা হয়, ঠিক আছে? সো প্রথমে আমরা তাহলে এখানে কি বুঝবো? আমরা এখানে পোটেনশিয়াল এনার্জির পার্টটা বোঝার চেষ্টা করব, আর ডেফিনেটলি বুঝতে পারবো, রাইট? সো এনার্জি, তার মধ্যে মেকানিক্যাল এনার্জি একটা পার্ট, এবং মেকানিক্যাল এনার্জির মধ্যে পোটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি বিলং করে। এবার প্রথমে আমরা এর মধ্যে স্টাডি করব পোটেনশিয়াল এনার্জি। এবার তাহলে আমরা কি পড়তে চলেছি? পোটেনশিয়াল এনার্জি। সো পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশনটা সবার আগে আমরা লিখে নেব। কি ডেফিনেশন? ইট ইজ এ এনার্জি possessed by a body, ঠিক আছে? একটা বডি কিছু এনার্জি পজেস করছে, ঠিক আছে, which is at rest. So this word is important, যে the body should be at rest. তাহলে কিসের জন্য এনার্জিটা পজেস করছে? ডিউ টু ইটস পজিশন, মানে কোন পজিশনে বডিটা আছে। ডিউ টু ইটস পজিশন or size and shape, ঠিক আছে? এইটা হলো আমার পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এবার আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যে আমি যে এই পিকচারটা এখানে এনেছি, এই পিকচারটা থেকে আমরা কি বুঝতে পারছি। দেখি, এইটা যেটা দেখছো এটা একটা স্প্রিং, তাই তো? তোমরা সবাই জানো এটা একটা স্প্রিং। তাহলে এই যে স্প্রিংটা যেটা বড়, এটা হলো ফ্রি স্প্রিং। একটা বাজার থেকে একটা স্প্রিং কিনে এনেছো, নর্মাল যেরকম কিনে এনেছো ওরকম রয়েছে। এবার তুমি ওই স্প্রিংটাকে এরকমভাবে চাপ দিলে, তাহলে এটাকে আমি কি বলতে পারি? দেখো, এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি
এটা হলো কম্প্রেস স্প্রিং, আর এটাকে আমি কি বলতে পারি, এটা হলো ফ্রি স্প্রিং। ঠিক আছে, ফ্রি আছে, এটা ফ্রি না মানে পয়সা দিয়ে কিনতে হবে ভাই, ফ্রি মানে ওর উপরে আমি কোনো প্রেশার দিয়ে রাখিনি, এটা কম্প্রেস স্প্রিং। এবার তুমিও জানো যে যেই তুমি ওই চাপটা ছেড়ে দেবে, স্প্রিংটা টং করে কি করবে, লাফিয়ে উঠবে, তাই তো? তার মানে এই যে লাফিয়ে উঠলো স্প্রিংটা, তাহলে কোনো একটা কাজ করলো, দ্য স্প্রিং ডাজ সাম ওয়ার্ক, হ্যাঁ কি না? সো স্প্রিং যদি কাজ করে, তার মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কাজটা তো এমনি এমনি আসেনি, তাহলে স্প্রিংয়ের মধ্যে কিছু তো একটা ছিল। দেখো তুমি আমি কাজ কেন করতে পারি, কারণ আমাদের শরীরে এনার্জি আছে, শক্তি আছে। তাহলে স্প্রিংটা কাজ করলো, তার মানে স্প্রিংয়ের মধ্যেও কোনো একটা শক্তি ছিল এই কম্প্রেস স্প্রিংটার মধ্যে। এই কম্প্রেস স্প্রিংটার মধ্যে যে শক্তি ছিল সেটা হলো, আমি বলতে পারি স্টোরড শক্তি ছিল। কি শক্তি? এর মধ্যে ছিল পোটেনশিয়াল এনার্জি, এর মধ্যে ছিল পোটেনশিয়াল এনার্জি, একদম ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তাহলে কম্প্রেস স্প্রিংয়ের মধ্যে কি এনার্জি থাকে? পোটেনশিয়াল এনার্জি থাকে। আর যখন কম্প্রেস স্প্রিংটা ছেড়ে দিলে তখন সেটা কি এনার্জিতে কনভার্ট হয়? ধরো কম্প্রেস স্প্রিং থেকে তুমি কি করলে, হাতটা সরিয়ে নিলে, কম্প্রেস স্প্রিং থেকে হাতটা সরিয়ে নিলে তখন কি পাবে তুমি? কাইনেটিক এনার্জি পাবে। কখন পাবে? যখন তুমি রিমুভ দ্য প্রেসিং, যে প্রেস করে রেখেছিলাম সেটাকে আমি রিমুভ করে দিলাম, আমি কি পাবো পোটেনশিয়াল এনার্জি থেকে? আমি পাবো কাইনেটিক এনার্জি। ঠিক আছে, যখনই আমি ছেড়ে দিলাম, ইট স্টার্টেড গিভিং ইউ মোশন, আমি পেলাম কাইনেটিক এনার্জি। বোঝা গেল? এটা হলো পোটেনশিয়াল এনার্জির ফিলিং। আর একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি, আমি ধরো ছাদে দাঁড়িয়ে আছি, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? একদম নিচে। ঠিক আছে, ধরো আমি 3 তলা ছাদে দাঁড়িয়ে আছি, তুমি দাঁড়িয়ে আছো নিচে। আমি টপ করে ছাদ থেকে লাফ দিলাম, তোমার গায়ের উপর পড়লাম, খুব হাই চান্স আছে আমিও মরে যাব, তুমিও মরে যাবে, তাই তো? না না, এরকম কেউ করো না, ঠিক আছে? এটা স্ট্যাচুটারি ওয়ার্নিং দিয়ে দেবো। বাট এই যে তোমার আঘাত লাগবে, আমি যখন তোমার উপর পড়ছি তোমার তো একটা আঘাত লাগবে, ইউল গেট হার্ট। সো হোয়াই? ডিউ টু দ্য স্টোরড পোটেনশিয়াল এনার্জি, যেটা আমি উপর থেকে নিয়ে তোমার উপর পড়ছি। সেটা না হলে তো তোমার আঘাত লাগতো না। কিংবা তোমাকে একটা উপর দিয়ে একটা ছোটো ইট ছুঁড়ে মারলাম, এরকম করবে না কিন্তু। কিন্তু যদি ছুঁড়ে মারলাম, ধরো তোমার গায়ে গিয়ে পড়লো ইটটা, উপর থেকে যখন আসবে, নামবে, তখন কিন্তু ওই উপরের পোটেনশিয়াল এনার্জিটা নিয়ে আসবে। এবং ওটা যখন ইটটা যখন উপরে ছিল এরকম, তখন কি ছিল? ওর মধ্যে প্রচুর পোটেনশিয়াল এনার্জি ছিল। যেই ছেড়ে দিলে ওটার মধ্যে কি এলো? মোশন এসে গেল। ইট ইজ গেটিং কনভার্টেড টু কাইনেটিক এনার্জি, আর ওর জন্য প্রচুর আঘাত পাবো আমরা, তাই তো? বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি কি জিনিস? খুব দেখতে খুব নিরীহ, ফর্মুলাটাও খুব নিরীহ, কিন্তু ক্ষতি, নির্দয়ভাবে ক্ষতি করতে পারে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পোটেনশিয়াল এনার্জির, সে তো কী পেলাম? ফিলিং পেলাম পোটেনশিয়াল এনার্জি, কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা কী করে ডিফাইন করব? ডিফাইন মানে ডিফিনেশান তো হয়ে গেছে। ডিফাইন মানে হচ্ছে হলো এর যে, এটা যে একটা, এইখান থেকে যে আমরা একটা ওয়ার্ক পাচ্ছি, একটা কাজ পাচ্ছি, এই কাজের সঙ্গে এই এনার্জিটাকে কী করে রিলেট করব? মানে আমি ফিজিক্সের ডেফিনেশানে চলে আসছি, মানে এর মধ্যে কিছু একটা ক্যালকুলেশান চলে আসছে, এবং আমরা করব, তাই তো? আমরা এটা কি করব? ক্যালকুলেশানটা করব। ঠিক আছে, তো করি এটা। সো পোটেনশিয়াল এনার্জি ইজ ডিভাইডেড ইন্টু 2 টাইপস অফ এনার্জি। বাহ, আবার ডিভিশন? হ্যাঁ, আবার ডিভিশন। পোটেনশিয়াল এনার্জির মধ্যে আমরা 2টো টাইপের এনার্জিকে এখানে স্টাডি করব। একটাকে আমি ছোট করে লিখেছি জিপিই, যেটাকে বেসিক্যালি বলা হয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এবার আমরা বুঝবো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা আবার কি হলো ভাই? এতক্ষণ তো শুধু পোটেনশিয়াল এনার্জি ছিল। আর একটা আগে লিখে নিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি। আর একটা হলো এলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। তোমরাও লিখবে কিন্তু, হ্যাঁ, সাথে আমরা একসাথে লিখবো, তাই তো? এটাই আমাদের ফিলোসফি, যে আমরা সিনেমা দেখি না, আর সিনেমা দেখার পরে টুকি না, তাই তো?
স্যার লিখছে, আমি সিনেমাটা দেখলাম, তারপরে টক 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 করে টুকলাম না, আমরা কাজটা একসাথে করব, আমরা একসাথে কাজ করলে সব ভালো হবে। এনার্জি একটা হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আর একটা হলো এলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এবারেই দেখো, আমি যদি আগের স্লাইডটাতে যাই, তাহলে আমরা পড়েছি এখানে একটা টাইপের পোটেনশিয়াল এনার্জি হলো ডিউ টু পজিশন, আর একটা হলো সাইজ অ্যান্ড শেপের জন্য, ঠিক আছে। এই যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা তুমি পড়ছো, এই জিপিই, ইট ইজ ডিউ টু পজিশন। ডিউ টু হোয়াট? ডিউ টু পজিশন। ওই যে আমি ছাদের উপর ছিলাম, তোমার উপর লাফ দিলাম, সো আমি যে পোটেনশিয়াল এনার্জিটা নিয়ে আঘাত করলাম তোমাকে, সেটা হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর এলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কিসের জন্য? ডিউ টু সাইজ অ্যান্ড শেপ। তো এটা কোনটা? দেখো এর এক্সাম্পলও আমরা করেছি। এই দেখো এখানে সাইজ এবং শেপ দুটো কিন্তু স্প্রিংয়ের চেঞ্জ হয়েছে, এবং সেটার জন্য এখানে একটা পোটেনশিয়াল এনার্জি ছিল, এবং এই পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা কি বলবো? এলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। সো এবার আশা করি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর এলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আমাদের কাছে ক্লিয়ার। তো এবার আমরা ফার্স্টে কি পড়বো? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আরামসে, ঠিক আছে। চলো, সো আমরা এবার পড়বো, চলো লিখি আমরা একসাথে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ভালো করে বুঝতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এটার থেকেই আমাদের বেশিরভাগ কোশ্চেন আসবে ক্লাস 10-এ, ঠিক আছে। আমাদের ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির কোনো ক্যালকুলেশন কিন্তু ক্লাস 10-এ নেই, ডেফিনেটলি আছে পরে গিয়ে ক্লাস 11-এ, বাট ক্লাস 10-এ নেই, ঠিক আছে। চলো, হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এটা হলো সেই এনার্জি যেটার জন্য তোমাকে, যেটা তৈরি হচ্ছে কেন? ডিউ টু, কেন তোমরা জানো এনার্জি তৈরি হবে কেন? ডিউ টু সাম ফোর্স, ডেফিনেটলি কোনো একটা ফোর্স তো কাজ করছে। সো আমরা জানি, ভালো করে দেখবে, এটা হলো সেন্টার অফ আর্থ, ঠিক আছে। এটা হলো আমার সেন্টার অফ আর্থ, ঠিক আছে। এবার ধরো আমি এখানটায় দাঁড়িয়ে আছি, অথবা এখানে কোনো একটা বডি আছে। এবার আমরা কিন্তু অলরেডি এটুকু জানি, সেন্টার অফ আর্থের দিকে এই বডিটা কি হয়? অ্যাট্রাক্টেড হয়, তাই তো। সেন্টার অফ আর্থের দিকে এই বডিটা অ্যাট্রাক্টেড হয় বাই সামথিং দ্যাট ইজ কল্ড ফোর্স অফ গ্র্যাভিটি, তাই তো। তাহলে কি লিখতে পারি আমি? বডি ইজ attracted towards center of earth, ঠিক, by force of gravity, very important part, ঠিক আছে। বডি ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস সেন্টার অফ আর্থ বাই ফোর্স অফ গ্র্যাভিটি। আর ঠিক এই ফোর্সটার জন্যই কি হয়? আমি উপরে দাঁড়িয়ে থাকলে আমি টপ করে পড়ে যাই, তাই তো, এই ফোর্সটার জন্যই। তাহলে এই ফোর্সটার জন্যই আমরা কি পাই? পোটেনশিয়াল এনার্জি পাই, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি কিসের জন্য আসছে? পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ফোর্স অফ গ্র্যাভিটি, যেটা পাচ্ছি সেটাকে আমি বলতে পারি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এটাকে আমি কি বলতে পারি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এবার ধরো কথার কথা, এটা ধরো সেন্টার অফ আর্থ, সেন্টার অফ আর্থ, আমার এখানে বডিটা আছে,
এবার এই বডিটা এতটাই দূরে আছে যে আমি এই ডিস্টেন্সটাকে ধরছি, যেটাকে আমি ডি দিয়ে ডিনোট করছি, ইট ইজ ইনফিনিটি। ঠিক আছে, যদি এরকম কেস হয় আমি অনেক দূরে চলে গেছি, তখন কি হবে ভেবে দেখো। আমরা কি জানি না এই যে ফোর্স অফ গ্র্যাভিটি নিয়ে আমরা কথা বলছি, ইট ইজ এ নন কন্ট্যাক্ট ফোর্স, এটা একটা নন কন্ট্যাক্ট ফোর্স। তাহলে নন কন্ট্যাক্ট ফোর্স ইজ অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। এবার তুমি বলছো ডি টেন্ডস টু ইনফিনিটি, মানে ডি ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে ডি যদি ইনফিনিটি হয় তাহলে 1/ইনফিনিটি স্কোয়ার কী হবে, 0 হয়ে যাবে। তাহলে যখন এটা ইনফিনিটি হবে তখন ফোর্স অফ গ্র্যাভিটি উইল বি 0। তাহলে কোনো বডিকে যদি আমি আর্থ থেকে অনেক দূরে একবার পাঠিয়ে দিতে পারি তাহলে সে কিন্তু আর আর্থে ফিরে আসবে না। ঠিক এই ফিলোসফিটাকেই আমাদের রকেট প্রপালশানে ইউজ করা হবে, তাই তো নাকি না ভেবে দেখো জাস্ট। ধরো আমি কোনো একটা স্যাটেলাইট পাঠাবো, আমি কি করব, আমি যে করে হোক এই আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে পাঠিয়ে দেবো, এত ডিস্টেন্স করে দেবো তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন উইল বি অলমোস্ট 0। তাহলে সে তো আর ফিরে আসবে না। কিছুটা আইডিয়া হচ্ছে? সো বেসিক্স কিন্তু ক্লিয়ার রাখতে হবে যদি তোমাকে বড় কিছু করতে হয়, ঠিক আছে? কারণ এই ছোট ছোট জিনিসগুলোকে জুড়েই মানুষ বড় কিছু করতে পারবে, নাহলে কিন্তু বড় কিছু করা ডিফিকাল্ট। ঠিক আছে, ছোট ছোট জিনিসকে জুড়েই করতে হবে। ঠিক আছে, অনেকগুলো ইট দিয়েই একটা বাড়ি হবে, বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স কখন 0 হবে, যখন বডি উইল বি অ্যাট অ্যান ইনফিনিট ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ। ঠিক আছে, তখন গ্র্যাভিটেশনাল ফোর্স কী হবে, 0 হবে। এবার আমরা কি বোঝার চেষ্টা করব, এবার আমরা বোঝার চেষ্টা করব যে ধরো কোনো বডি আর্থের সারফেসে আছে। ঠিক আছে, আর্থের সারফেসে আছে, সেন্টার অফ আর্থে নেই, আর্থের সারফেসে আছে। এবার ধরো বডিটা একটুখানি উপরের দিকে ছুঁড়ে দেওয়া হলো, মানে বডিটা ধরে নাও সেন্টার অফ আর্থ, বডিটা কোথায় আছে, এই জায়গাটা আছে। তুমি ভালো মতো জানো এ কী করবে, একে অ্যাট্রাক্ট করবে এবং কিছুক্ষণ বাদে বডিটা এখানটা পড়ে যাবে। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা বেসিক্যালি হলো ধরো গ্র্যাভিটেশনাল এনার্জি অ্যাট পয়েন্ট বি ক্যালকুলেট করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে এটাকে ধরো পয়েন্ট বি দিলাম। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি হলো ডিফাইন্ড অ্যাজ ওয়ার্ক ডান টু ব্রিং the body from infinity to b। ঠিক আছে, ধরো এটা ইনফিনিটিতে ছিল, সেখান থেকে বি আনতে গেলে, বি অবধি আনতে গেলে আমায় কিছু কাজ করতে হবে। কিন্তু সত্যি কি কোনো কাজ করতে হবে না? কেন? বিকজ আমি যখন বডিটাকে আর্থের দিকে আনছি তখন কি হবে, তখন ফোর্স অফ গ্র্যাভিটি অ্যাট্রাক্টস দ্য বডি। যদি রিপেল করতো তাহলে আমাকে কাজ করতে হতো, কিন্তু যদি অ্যাট্রাক্ট করে তাহলে কাজটা কে করছে, ফোর্স অফ গ্র্যাভিটি ইটসেলফ। আমাকে কোনো কাজ করতে হচ্ছে না, আমি কি হচ্ছে, ফোর্স অফ গ্র্যাভিটি ডাজ দ্য ওয়ার্ক। কোনো এক্সটার্নাল ওয়ার্কের কোনো দরকার নেই, এক্সটার্নাল ওয়ার্কের কোনো রিকোয়ারমেন্ট নেই। আমি কে করবে কাজটা, ফোর্স অফ গ্র্যাভিটি নিজে নিজেই করবে। ঠিক আছে, মানে কাজটা আমি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। সো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি হবে, নেগেটিভ হবে। কেন? যখন আমি কাজ পেয়ে যাচ্ছি, আমাকে যখন কাজ করতে হচ্ছে না, তার মানে ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে। তো তাই জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হবে। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, তাহলে যদি বলো যে আচ্ছা এবার যদি আমি এটাকে একটুখানি এদিকে নিয়ে যাই, আরেকটু এদিকে নিয়ে গেলাম, এবার ধরো পয়েন্ট সিতে,
তাহলে কি হবে ভালো করে বুঝবে। জিপিই অ্যাট বি কথার কথা ধরো হলো -5, তাহলে জিপিই অ্যাট সি কত হবে বলো, একটু ভেবে বলো। এখানে কি হচ্ছিল তুমি দেখো ইনফিনিটি থেকে বি অবধি আনছিলে, এবার ইনফিনিটি থেকে সি অবধি আনতে হবে, তো ডেফিনেটলি অতটা কাজ তো ফোর্স অফ গ্র্যাভিটিকে করতে হবে না। ফোর্স অফ গ্র্যাভিটি আগে কি করছিল, ইনফিনিটি থেকে বি অবধি আনছিল, তো তাকে 5 জুল কাজ করতে হয়েছে কথার কথা। কিন্তু এবার যদি সে ইনফিনিটি থেকে সি অবধি আনে, হতে পারে তাকে 4 জুল কাজ করতে হবে। কিন্তু কে কাজ করবে, ফোর্স অফ গ্র্যাভিটি, আমি কিন্তু কাজ করব না, তাই জন্য এটাও কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে -5, এখানে হচ্ছে -4, আস্তে 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 করে ইনফিনিটিতে কত হয়, ইনফিনিটিতে কত হয় আমরা আগের বারই দেখে নিয়েছি, ইনফিনিটিতে হয় 0। ঠিক আছে, সো এই যে নেগেটিভ ভ্যালুটা ওটা আস্তে আস্তে করে কি হয়, ডিক্রিজ হতে থাকে এবং ফাইনালি ইনফিনিটিতে গিয়ে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা এই কনসেপ্টটা আমাদের যেটুকু দরকার সেটুকু আমরা কভার করলাম। দিস ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি।